সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব। কোনো আন্দোলন, কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15ই ফেব্রুয়ারি সপ্তম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। সপ্তম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুতেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17ই জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে শেখ রেহানার ভাসুর কর্নেল তাহের সিদ্দিকীর সাথে গোপন আলোচনা করেন এবং তাহের সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 এর মধ্য জানুয়ারিতে শেখ হাসিনা জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক। পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকেই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িয়ে নতুন কোনো সংকট সৃষ্টি করবে না। এরপরে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করলেন, পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10ই ফেব্রুয়ারি 1996 সকাল 9টা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান, অজয় কর, পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ, জরুরি এবং খুবই গোপন মিটিংয়ে বসেছেন। আসছে আগামী 15ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবন মরণ লড়াই। আজ বিকেল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ ও মিছিলের বিষয়ে শেখ হাসিনা বৈঠকে বসেছেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসছেন। জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না। সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন, আজ আমার একটি ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যেই নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম, তারা তো অবশ্যই পালন করত। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যি তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন। আমরা শপথ করিতেছি যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ, তা যত কঠিনই হোক না কেন, জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন,
কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন, পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনতো না তা নয়। উপস্থিত সকলেই তা শুনতো, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করতো না। জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিতেন। কিন্তু শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন, অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করতো না, পুলিশের লাশ ফেলতো না। আর সেই জন্যই আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে শেখ হাসিনা 10টা পুলিশের 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। বঙ্গবন্ধু শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডেল, মানে 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, যাও, কর্মসূচি বাস্তবায়িত করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকেল 3:30 পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন। সমাবেশে 1000 লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এই কথা বললেন, আর অমনি চতুর্দিক থেকে বোমা, পটকা, গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যে সমবেত জনতা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা, শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পড়ি কি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেলেন না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল। এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা, বর্তমানে মন্ত্রী, তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরের সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে। 17ই ফেব্রুয়ারি 1996 দুপুর প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বরের বাড়ির ওপরের তলায় 868779 টেলিফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। হানিফ? কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি অমুক। ও, ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু কথা বলতে চাই। নেত্রীকে একটু দেওয়া যায়? জি, ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন ভাই তো? না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনেই বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি না ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না না, এখানে না, এখানে না, 32-এ আসেন, পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসেই আলোচনা করি। হ্যাঁ, এক্ষুনি আসেন। হ্যাঁ,
আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটা রেখে দিয়ে বললেন, চলো চলো 32-এ যাই, বেইমানটা আসতেছে, চলো 32-এ যাই। সবাই মিলে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32 বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনি তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিতে লাগলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বললেন, নেত্রী যা বলেন, নেত্রী যা বলেন। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন, এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব। আমার হাতে আর কিছু নেই, আমার যা ছিল আমি সব করেছি। আপনি মেয়র, আপনিই নায়ক, এখন আপনিই ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না, আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনও বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি আপনি সাহায্য না করেন, আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা তো কেউ বেঁচে নেই। আপনিই আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন। আমি কখনোই আপনার কথা ভুলব না, আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বললেন, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দিব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকেই ঠিক হলো, প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিন রাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দু মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টন মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিলেন সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এ সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদের একদিন অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী 12ই জুন 1996 ইংরেজিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা এবং তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4 এর ছায়াঘেরা সিরামিকের 4 তলা ভবনের 3য় তলার বাসায়
শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12ই জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দেবেন। বলেন, আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। নৌকা দুর্গা দেবীর বাহন। 1996 এর 12ই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন দিল। গোপালগঞ্জের 3টি আসন এবং বাগেরহাটের 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং কোনো কালেই বিজয়ী হয়ওনি, হবেও না। মোকসেদপুর ও কাশিয়ানী, গোপালগঞ্জ ও কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, মোল্লারহাট ও ফকিরের হাট, বৈঠাঘাটা ও দাকব, এই 5 আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না। যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট নিলেই সে যে কেউই হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5টি আসনকে বলা হয় ভিক্ষার আসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন, আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটও দেই না, আমরা ভোট দেই নৌকায়, অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, বারে নৌকায় ভোট দেব না? নৌকা যে দেবীর বাহন, মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরা এসেছিলেন অসুর দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গা অভিসম্পাত দেবে। এই জন্য দেখেন না, ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গাকে খুশি করার জন্য মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি, একজনও বাদ যায় না। সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবেন, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম থাকুক, যত ঝামেলাই থাকুক, কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো। আমরা সকলেই গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আসব। রাজাকারের কাছে আসন বিক্রি। এই অঞ্চলের 5টি আসনের 3টি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং, আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মোকসেদপুর কাশিয়ানীর অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বহুবার কথা দিয়েছেন, নিজে থেকেই যে পড়ে কথা দিয়েছেন। মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে আর কাজ শেষে প্রতিবারই বলেছেন, তোমাকেই আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না, তবে রেন্টুকে আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না। কথা দিয়েও তিনি কথা রক্ষা করলেন না, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। শুধু মতিউর রহমান রেন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্র নেতা, ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন না। শুধু মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে, লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে সশস্ত্র রাজাকার হয়েছিলেন। তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিলেন এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল। তিনি প্রখ্যাত মুসলিম লীগ নেতা
সালাম খানের দূর সম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে কোনো এক সময় সম্ভবত ৭২-৭৩ সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। ২৫ বছর সেনাবাহিনীতে চাকুরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রেন্টু, ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন ৭১-এর রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১ কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মুকসেদপুর কাশিয়ানী আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন। হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন, সেদিন তিনি নিজে মোট ৪টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের ১টি, বাগেরহাটের ২টি এবং ঢাকার ডেমরা থেকে ১টি। এই মোট ৪টি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের ৩টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার ১টি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। ৫টি আসন থেকে তো আপনিই দাঁড়াতে পারেন। খালেদা জিয়া ৫টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও ৫টি আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার ২টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জ আর বাগেরহাটের তো ৭০% হিন্দু আছে, ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি ৭০% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে ৩টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে ১টি আসনেও দাঁড়াইনি। যাও ড্যামরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ খবর নিয়ে দেখলাম ড্যামরায় তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা। মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতবে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি আমার দল থেকে ১টি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, এজন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশ পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। ১৯৯৬ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফর লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে ২৫শে মার্চ ৯৫ সপ্তম পার্লামেন্টে ২৪ ঘণ্টারও বেশি বিরতিহীন অধিবেশনের সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপি বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে কোনো সেনাবাহিনীর কর্তৃত্ব নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বললেন, ও এই জন্যই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তিই করেছে। আমি তো বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বললেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যেই নির্দেশ দিব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমিই বুঝবো। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের।
কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর বিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হলো। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনা প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগলো। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18ই মে 1996 বগুড়া সেনানিবাসে জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, বিবিপিএসসি এবং বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন। এই অবসর দেওয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এর আত্মীয়। পাল্টা ব্যবস্থা হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতর সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুস সালাম এই 4 জন ঊর্ধ্বতর সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে। সশস্ত্র বাহিনীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 96 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঘড়ির কাঁটা অনুযায়ী 20 মে রাত 2টো ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করে চলে আসার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পর 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান অ্যারো বেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকে সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডাক্তার ইকবালের অ্যারো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। ফেন্সিডিল কাহিনী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 91 সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলীয় নেত্রী হিসাবে 29 নং মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত, ঘুম হতো না, নাক দিয়ে সব সময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস.এ. মালেক, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। ডাক্তার এস.এ. মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিল না। ডাক্তার মালেক এই সকল ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে ওইসব ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালিকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠমধু। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস.এ. মালেক 1 বোতল ভারতীয় ফেন্সিডিল এনে দিলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী,
2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশি ভাব চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ঘুম ভালো হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল। আপা, এটা খেয়ে মানুষ নেশা করে। মালিক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস এ মালিক বললেন, রাখো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ওষুধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি। এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান করে দিয়েছে। নেত্রী, আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 92 সালের প্রথম দিকের কথা। এরপর থেকেই 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্তে পর্যন্ত। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে 2-3 বছর নেত্রী নিয়মিত ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন, তখনই পুরনো সেই রোগ ব্যাধি, সর্দি, কাশি, গলা খুসখুস, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডাক্তার এস এ মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন, আর নেত্রীও খেতে থাকলেন।